যখন আক্রান্ত হলাম আক্রান্ত হওয়ার পর আমি একটা বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে। আমি দেশেরবাসীকে, আমার দিকে অনেক দেশের মানুষ তাকিয়ে থাকে এবং সবাই মনে করে যে লোক একটা পরিচিত মানুষ, এর অপরাধ বলতে টেলিভিশনে এসে রাজনীতির বিষয়ে কথাবার্তা বলে। আমি তো আসলে কারো কোনো পাকা ধানে মই দেইনি, কারোর সাথে আমার কোনো অর্থনৈতিক লেনদেন নেই। তো কথা বলার জন্য যদি আমার উপর কেউ আক্রমণ করে থাকে, অন্য কোনো কারণ নেই, তো এই বিচারটা আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি। আপনি কেন মৃত্যুর আশঙ্কা করছেন? আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, এটাই কি কাল হলো? না, আমি আসলে মৃত্যুর আশঙ্কা করছি না, এবং মৃত্যুকে নিয়ে আমার কোনো ভয় নেই। সোশ্যাল মিডিয়ায় কথা বলি, এটা আমার কোনো কাল হয়নি। মূল ব্যাপারটা হলো যে এটা একটা প্রতিবাদ। মৃত্যু যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে, স্বাভাবিকভাবে আসতে পারে। তো আমি যখন আক্রান্ত হলাম আক্রান্ত হওয়ার পর আমি একটা বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে। আমি দেশেরবাসীকে, আমার দিকে অনেক দেশের মানুষ তাকিয়ে থাকে এবং সবাই মনে করে যে লোক একটা পরিচিত মানুষ, এর অপরাধ বলতে টেলিভিশনে এসে রাজনীতির বিষয়ে কথাবার্তা বলে। আমি তো আসলে কারো কোনো পাকা ধানে মই দেইনি, কারোর সাথে আমার কোনো অর্থনৈতিক লেনদেন নেই। তো কথা বলার জন্য যদি আমার উপর কেউ আক্রমণ করে থাকে, অন্য কোনো কারণ নেই, তো এই বিচারটা আমি রাষ্ট্রের কাছে চাচ্ছি। তো এখন সাধারণ মানুষের মধ্যে আমার উপর এই যে আক্রমণটা, এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, অনেকের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমার ব্যাপারে রাষ্ট্রের যে সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, এটা অনেককে উৎসাহিত করবে। যারা মন্দ কাজ করে তাদেরকে উৎসাহিত করবে আর অনেকে আক্রমণ করার জন্য। আর আমার ব্যাপারে এই বিষয়টা যদি রাষ্ট্র এবং অন্য সবাই, যাকে বলা হয়, খুব সিরিয়াসলি নেয়, তাহলে সেক্ষেত্রে যারা অন্যায় করেছে তারা পার পাবে না, আর যারা সাধারণ জনগণতা তারা একটা ভরসা পাবে, এবং এতে করে হয়তো লক্ষ মানুষ আমাকে অনুসরণ করে, হয়তো 10,000 মানুষ করে, হয়তো একজনই করে, তার ভিতরে যে ভয় হতাশা কাজ করছে এটা করবে না। এবং সে আমাদের যে ইকোনমিতে এখন মানুষের মন ভালো না থাকলে তো কাজ করা যায় না। তখন আমাকে ধরুন একজন লোক পছন্দ করে, বা ধরুন 1 লাখ লোক পছন্দ করে, তারা দেখলো যে আর রনি সাহেবের মতো মানুষের যদি এই অবস্থা, তা আমার এই কাজ করে লাভটা কি? তো সে একটা কাজ বন্ধ করলো, বাকি তার 10টা কাজ কিন্তু নষ্ট হয়ে গেল, এবং সে আলটিমেটলি দেশের ক্ষতি হয়ে গেল। তো এই কারণে মূলত আমার যে ব্যক্তিগত বিষয়টা, আদারওয়াইজ আমি এটা জানাতাম না। আমি এটা জানিয়েছি, মামলা করেছি শুধুমাত্র লোকজনকে জানানোর জন্য। এখন এই অবস্থাতে ধরেন আমি যদি মরে যাই, একেবারে স্বাভাবিকভাবে মরে যাই, তাহলে কেমন হবে? বা ধরুন আবার আমার প্রতি আর একটা আক্রমণ হলো, আমি মরে গেলাম, তখন যারা লোকজন আছে তারা বলবে যে ওনার এত কিছু হলো, আমাদেরকে তো উনি জানালেন না। তো এই জন্য আসলে আমি আমার আশঙ্কার কথা, ইতিবাচক নেতিবাচক, সেই কথাটি আসলে সেখানে জানিয়েছি। এবং সব মানুষ তো ভুলভ্রান্তির ঊর্ধ্বে না, আমারও তো অনেক ভুলভ্রান্তি হতে পারে। ফলে এই যে আপনারা আসছেন, আপনাদের সাথে তো আমার ভুলভ্রান্তি হতে পারে। যে স্বাভাবিকভাবে বলছি যে আমার মৃত্যু হলে আল্লাহ আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে, আমি দোয়া চেয়েছি। এটা মুসলিম হিসেবে এটা আমার জন্য ফরজ মানুষের কাছে দোয়া চাওয়া। আপনাকে কারা আক্রমণ করেছে বলে মনে করেন? আমি এটা বলতে পারবো না। আমি যদি এটা বলতে পারতাম তাহলে তো সরাসরি তাদের বিরুদ্ধে অভিযোগ করতাম। আমি এটা জানি না, আন্দাজও করতে পারছি না। এর কারণ হলো আমি যে কথাগুলো বলি মনের আনন্দ থেকে বলি, মন থেকে যেভাবে আসে, এবং সেটা আমি বিশ্বাস করি, এবং আমি মনে করি এটা বলা উচিত। প্রথমে হৃদয়ে আসে, তারপরে এই কথাগুলো বলা উচিত কি উচিত না সেটাই আমি বিচার বিশ্লেষণ করি, এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে খুব সতর্কতা সহকারে কথাবার্তা বলি। এবং সঙ্গত কারণে আমি ধরে নিই যে আমার এই কথা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, দেশের উপকার হবে, এবং আমার কোনো ক্ষতি হবে না। তো কাজেই আমার মনের মধ্যে যেহেতু কোনো নেতিবাচক চিন্তা না, আমি যদি ধরেন কাউকে টার্গেট করে কথা বলতাম যে আমি অমুককে ক্ষতি করার জন্য এই কথাটা বলেছি, তখন আমার একটা আশঙ্কা থাকতো যে রাম শাম যদু মধু, আমি তাকে যেহেতু আক্রমণ করেছি তিনি আমাকে আক্রমণ করতে পারেন। আমি তো আসলে এভাবে কখনো বলি না বলার কারণে এখন কে আমাকে গাড়ি ভাঙছে, কে আমাকে আক্রমণ করছে, আমার আসলে এখন পর্যন্ত আমার মাথায় ঢুকছে না। আমি এখানে আমাকে বেকুব বলতে পারেন বা ইনোসেন্ট বলতে পারেন, আসলে এটাই বাস্তবতা। এবং আমি এতে কোনো ভয়ও পাই না, যেহেতু আমি ধরে নিয়েছি যে এটা তো আকাশ থেকে একটা পাথরও পড়তে পারতো, অনেক কিছু হতে পারতো, এটা দৈবাৎ ঘটনা হিসেবে আমি ধরে নিয়েছি। হোয়াট এভার মে, অ্যান্ড পুলিশ যেহেতু তদন্ত করছে, লেটস দেম ডু। যে আপনি তো টক শোতে যান, নিজ ইউটিউবে ভিডিও বানান বা লেখালেখি করেন, এতে করে একটা মহল আপনার ভক্ত বটে, পাশাপাশি কেউ কেউ আপনাকে তিরস্কারও করে, এর প্রভাবটা আসলে এর মধ্যে আছে কিনা? না, আসলে আমি তো ওই কমেন্টসগুলো দেখি। একটা প্রথম দিকে আমাদের দেশের মানুষের একটা চরিত্র হলো যে কোনো বিষয়ে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করা। যারা আপনাকে ভালোবাসবে, আপনি জানা আপনাকে খুব বড় করে একেবারে অলি আল্লাহ গাউস কুতুব বানিয়ে মাথায় করে নাচবে।
আর যারা আপনাকে পছন্দ করবে না তারা যেটা আপনি করেন নাই, যেটা আপনাকে করেন নাই সেইগুলো বদনাম দুর্নাম বলে আপনার বাপ মা তুলে গালাগালি করবে। এবং এটা বাস্তব জীবনে যদি 1% হয়, 1,00,000 গুণ বেশি হলো সোশ্যাল মিডিয়াতে, কারণ ওখানে তো নিরাপদ। ফলে কমেন্ট দেখলে আপনি বুঝতে পারেন যে আপনার ব্যাপারে সমাজ কী চিন্তা করছে। তা আমি যখন সামাজিক মাধ্যমে শুরু করলাম বা টকশো শুরু করলাম, পেপার পত্রিকাতে যখন আসলো 2009 থেকে, তখন দেখা যেত যে আমার এই কর্মকাণ্ড নিয়ে যত লোক নেতিবাচক কথা বলছে সেটা এখন 99% কমে গেছে। আমি যদি 2009 সনে সামাজিক মাধ্যমের কমেন্টসগুলো দেখি, তাদের গালাগালি দেখি আর এখনকার গালাগালি দেখি, তাহলে আমি দেখতে পাই যে 99% কমে গেছে। 1 2 নম্বর হলো, আগে গালাগালিতে যে সকল অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করা হতো, ইদানিংকার সেই জায়গাতে কখনো বলা হয় না। আর আমাকে যারা পছন্দ করেন তারা যারা আগে ভাই বলতেন, তারা আরও সম্মান নিয়ে আদর নিয়ে আমাকে কথা বলেন। তো আমি ওই জায়গাটা ফলো করি সবসময়, যে আমি যে কথাগুলো বলি এগুলোর ইম্প্যাক্ট কী। তো ইম্প্যাক্টের মধ্যে আমি আসলে এরকম অ্যারোগেন্সি, এনিমিটি, তারপরে শেষে আমাকে আক্রমণ করবে, ওই জিনিসগুলো আমি দেখি না। যদি আমি দেখতাম তাহলে আমি করতাম। 2 নম্বর হলো যে আমি এই যে চলাচল করছি, সরকারি মহল, থানা, পুলিশ, প্রশাসন, আমাকে তো রাস্তাঘাটে দেখা হয়। তো মানুষের আই কন্ট্যাক্ট, আমাকে শ্রদ্ধা করে, আমাকে যেভাবে তারা প্রিভিলেজ দেয়, আমাকে যেভাবে আদর যত্ন করে, তাদের মধ্যে যদি আমার সম্পর্কে নেতিবাচক ধারণা থাকতো সরকারি মহলে, আমি তো টের পেতাম। আমি তো একটা ব্যবসা করছি, বাণিজ্য করছি, আমার সামাজিক জীবন আছে, আমি কোথাও কোনো নেতিবাচক প্রতিক্রিয়া দেখি না। এরপরে টেলিফোন আছে, মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব জায়গাতে কেউ বিরক্ত হলে হুমকি দেয় আমাদের সমাজে, একটা নেগেটিভ কথাবার্তা বলতে। আমার মোবাইল চেক করে দেখেন যে গত 2-5 বছর একটা সিঙ্গেল নেতিবাচক কল করে কেউ অসম্মানজনক একটা কথা বলেছে, আমার মানে একটা মেসেজও নেই, একটা কোনো কিছু নেই। তাহলে আমি কেন এই জিনিসটা অযথা করতে যাব? আমাকে তো কোনো সিমটম নেই। নিজেকে রাজনীতির কোন পর্যায়ে দেখতে চান? আমি আসলে নিজেকে রাজনীতির কোনো পর্যায়ে দেখতে চাই না। আমার কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, কোনো পরিকল্পনা নেই। আমি শুধুমাত্র এখন একজন রাজনীতির বক্তা হিসেবে আমার মনে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো বলি, যে জিনিসগুলো জানতে ইচ্ছা করে সেই জিনিসগুলো পড়ে যাচ্ছি। আর আমার কাছে কেউ আসলে আমি শুধুমাত্র তার সঙ্গে কথা বলছি, আমি কোথাও যাচ্ছি না। কেউ যদি আমাকে ডাকে আমি সেখানে যাচ্ছি সম্মানের সাথে। তো এই জায়গাতে আমার কোনো পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নেই। যদি অনাগত দিনে কিছু একটা হয় সেটা আমার নিয়তি, আমার তকদির আমাকে সেখানে নিয়ে যাবে। কিন্তু বেসিক্যালি আমার কোনো রকম অ্যাম্বিশন নেই যে আমি এটা হতে চাই, বিএনপির এটা হতে চাই, আওয়ামী লীগের এটা হতে চাই, দেশের মন্ত্রী হতে চাই, এমপি হতে চাই, বা আমি আসলে কিছু হতে চাই না, তাও না। আমি আমার দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে মোটামুটি নিজেকে আল্লাহর মেহরবানিতে ব্যস্ত রাখি। এতটা ব্যস্ত রাখি যে আমার ওই কাজের বাইরে অন্য যেটা অলৌকিক চিন্তা বা যেটাকে বলা হয় ইলিউশন, কল্পনাপ্রসূত চিন্তা, ওটা করার কোনো সময় নেই। এভরি মোমেন্ট আমার কাছে আসলে হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। তো যার জন্য আমি আমার কাজ করে যাচ্ছি। আর কাজ এমন একটা জিনিস, কাজ আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি কাজ না করেন তাহলে আপনি যতই গন্তব্য টার্গেট করেন না কেন, কোনোদিন আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। তো আমি এখন যে কাজগুলো করছি, এই কাজের বিচারক আছে, উপরে আল্লাহ আছেন, জনগণ আছেন, আমি যে দল করি বা সে সমাজ করি, এই যে রাষ্ট্রে আছি, এই রাষ্ট্রে আমার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আল্লাহ রাব্বুল আলামিন অনেক খলিফা নিয়োগ করে দিয়েছেন। হিউজ খলিফা আছে বিভিন্ন জায়গাতে। ফলে আমার ভালো হবে না মন্দ হবে, কখন যে কোনটা হবে আমি জানি না, বাট আমার কর্মই আমাকে আমার নিয়তির দিকে নিয়ে যাবে। আমি এটা জানি যেহেতু, ফলে আমি রাজনীতি নিয়ে বা কোনো কিছু নিয়ে চিন্তা করি না, আমি শুধু কাজ করে যাচ্ছি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changeTV.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changeTV.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।